আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো। গাজা ইসরায়েলি ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্তে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সংঘাতের শঙ্কা নিয়ে বিধ্বস্ত এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা। বিএনপি কোনো চাপের কাছে মাথা নত করবে না বললেন ফখরুল। বিশেষ দলের প্রতি কোনো কোনো উপদেষ্টার আনুগত্য প্রদর্শনের চেষ্টার অভিযোগ জামায়াতের। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যু। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং IUCN এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের তাগিদ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে গুরুত্ব আরোপ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল OTT প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে। ইসরায়েল সরকার সকালে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে 24 ঘন্টার মধ্যে চুক্তি অনুযায়ী গাজায় সহিংসতা থামানো সম্ভব হবে এবং এরপর 72 ঘন্টার মধ্যে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এদিকে হামাসের আলোচক দলের প্রধান খালিল আল হাইয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধবিরতির প্রথম ধাপে চুক্তি কার্যকর মানে গাজার যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত ও 71 জন আহত হয়েছে। বিএনপি কারো চাপের কাছে মাথা নত করবে না জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে দেশের জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জিয়াদের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জিয়াদ স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ স্মৃতি পরিষদ। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় জিয়াদের স্মরণ সভা। সবাই কথা বলেন বিএনপি সিনিয়র নেতারা। নির্বাচন করতে চায় না, কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসাবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকে জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা তো পরিষ্কার করে বলতে যাচ্ছি, সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে লাভ হবে না। নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। ধানের শীষে জয় হলে গণতন্ত্র জয় হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। মনিরুল হাসান, চ্যানেল ঢাকা। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, সরকারের কোনো কোনো উপদেষ্টা প্রধান উপদেষ্টার দৃষ্টি অন্যদিকে সরিয়ে একটি বিশেষ দলের প্রতি আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। জাতীয় নির্বাচনের আগে বড় বড় অপরাধীদের বিচার যেন দৃশ্যমান হয় সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান এনামুল কবির রূপমের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মহানগর জামায়াতে ইসলামীর গণমিছিল পূর্ব সমাবেশ। বাইতুল মোকাররম দক্ষিণ গেটের সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি দলের সেক্রেটারি জেনারেল। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে কোন কালো হাতের হস্তক্ষেপে যদি এইসব খুনিরা বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। দিল্লির আধিপত্যবাদের সেবা আশায় আমাদেরকে হয়তো বসবাস করতে হতে পারে।
সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেন জামায়াত নেতা। প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে পিআর প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পরে গণমিছিলে নেতৃত্ব দেন জামাতের সেক্রেটারি জেনারেল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ নিয়ে সব বাধা কেটে গেছে, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, আগে নির্বাচনগুলি ছিল ভুয়া ও বিতর্কিত, কিন্তু এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তিনি আরো বলেন, জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। 15 অক্টোবর জুলাই সনদ সই হবে। আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন। এই হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। গুম, গোপনে বন্দী রাখা ও নির্যাতন চালানোর অভিযোগে বাংলাদেশে 28 জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর এক প্রতিবেদনে HRW এ প্রতিক্রিয়া জানিয়েছে। HRW একই সঙ্গে বলেছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখনো ঘটছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। প্রতিবেদনে তিনি বলেন, ন্যায় বিচারের পথে এক ধাপ এগোলো বাংলাদেশ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে কর্তৃত্ববাদী প্রবণতা আরও শক্তিশালী হয়ে ওঠে। বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও বাকস্বাধীনতার হস্তক্ষেপ সম্পর্কে অভিযোগ তৎকালীন সরকার অস্বীকার করত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম বিষয়ক তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেখানে কমপক্ষে 1850টি অভিযোগ জমা পড়ে। আওয়ামী লীগের শাসনকালে গুমের ঘটনাগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। 2টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর শেখ হাসিনা, আসাদুজ্জামান খানসহ 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখনও ঘটছে উল্লেখ করে ন্যায়বিচার নিশ্চিত ও মৃত্যুদণ্ড প্রয়োগ নিয়ে উদ্বেগের বিষয়গুলো প্রতিবেদনে তুলে ধরা হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বরেণ্য কথা সাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজের পর বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। বিশিষ্টজনেরা বলেছেন, তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। গত 3রা অক্টোবর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর ল্যাব-8 হাসপাতালে ভর্তি হন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অবস্থার অবনতি হওয়ায় দ্বিতীয় দফায় লাইফ সাপোর্টে নেওয়ার পর বিকেল 5টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওনারা মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ওনার জানাজা হবে এবং তারপরে মিরপুর 14 নম্বরে যে বুদ্ধিজীবী কবরস্থান আছে সেখানে তাকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমাদেরকে এটাই জানানো হয়েছে। মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে মুক্ত চিন্তার জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয় বলছেন বিশিষ্টজনেরা। যখনই জাতীয় জীবনে যে কোনো সংকট হয়েছে তিনি নির্ভয়ে সত্য কথাটা উচ্চারণ করেছেন
আমাদের দুঃখ যে আমাদের মাঝ থেকে এই ধরনের বিবেকী কণ্ঠস্বর আর আমরা খুব একটা শুনতে পাবো না। তিনি তার বেঁচে থাকবেন তার অজস্র ছাত্রছাত্রীর মাঝে, বেঁচে থাকবেন তার লেখালেখির মাঝে, এবং আমরা তাকে ধারণ করব একজন সৎ শুদ্ধ মানুষ হিসেবে। দীর্ঘদিন ধরে সৈয়দ মঞ্জুরুল ইসলাম হার্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক বরেণ্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুমাত্রিক এই ব্যক্তিত্বের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন যাযাবর মিন্টু। বিশিষ্ট সাহিত্য সমালোচক, লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম 1951 সালের 18 জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। বাবা সৈয়দ আমিরুল ইসলাম এবং মা রাবেয়া খাতুন। তিনি 1966 সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং 1968 সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1971 সালে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং 1972 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1981 সালে কানাডার কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1989 সালে তিনি ফুলব্রাইট স্কলার হিসেবে হেটিসবার্গের সাউদার্ন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে শিক্ষকতা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা শেষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন। ছোটবেলায় সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখালেখির হাতেখড়ি। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার প্রথম লেখা প্রকাশিত হয়। 1973 সালে প্রকাশিত হয় তার প্রথম গল্প বিশাল মৃত্যু। এরপর আর কলম থেমে থাকেনি। নিরলস লিখে গেছেন। প্রকাশিত হয়েছে গল্প, উপন্যাস ও প্রবন্ধের বই। প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হল আজগুবি রাত, তালপাতার সেপাই ও অন্যান্য গল্প, বিচিত্র স্বাদের গল্প, দেখা অদেখার গল্প, আধখানা মানুষ, কানাগলির মানুষেরা, কয়লাতলা ও অন্যান্য গল্প, দিন রাত্রিগুলি, শকুনের ডানা, গল্প সকল, নন্দন তত্ত্ব, প্রেম ও প্রার্থনার গল্প, 71 ও অন্যান্য গল্প এবং অলস দিনের হাওয়া। স্বাগত জানাচ্ছি। সাহিত্য সমালোচক হিসেবে তিনি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ দত্ত, সমর সেন এবং শামসুর রহমানের মতো লেখকদের উপর সমালোচনা লিখেছেন। তিনি 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 2016 সালে কাজী মাহবুব উল্লাহ পুরস্কার এবং 2018 সালে 21 পদকে ভূষিত হন। তার ছোট গল্প সংকলন প্রেম ও প্রার্থনার গল্প ছিল প্রথম আলোর বর্ষসেরা বই। তিনি 2018 সালের জানুয়ারিতে পেন বাংলাদেশের সভাপতি হন। একটা বিপ্লবের সূচনা হলো। যাযাবর মিন্টু, চ্যানেল আই। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে সাইড ইভেন্টে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সুন্দরবন এবং সোয়াচ অব নো গ্রাউন্ড নিয়ে বিশেষ আলোচনায় বক্তারা বিপন্ন নানা প্রজাতির প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রযুক্তি ও যুব নেতৃত্বে গুরুত্ব আরোপ করেন। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আলিমাল রাজের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। তবে এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় IUCN-এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে নানা ফোরামের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং পরিবেশ বান্ধব কল্যাণকার রূপান্তরের ধারণা। সাইড ইভেন্টে IUCN বাংলাদেশ ও GIZ-এর আয়োজনে সুন্দরবন ও সামুদ্রিক বিপন্ন জলজ প্রাণী রক্ষায় টেকসই ব্যবস্থাপনা ও কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। We are actually currently implementing a project where we would like to support the blue economy in Bangladesh, especially in the coastal regions in the southern and eastern part of the Bay of Bengal. This project has been implemented by GIZ on behalf of the Federal Ministry for Economic Cooperation and Development. And one component of the project was about updating the biodiversity data for knowledge-based decision-making. And for that, we joined forces with IUCN Bangladesh
সোয়াস অফ নো গ্রাউন্ডের যে তিমি, ডলফিন সহ অন্যান্য স্পিসিস কনজারভেশনে কিভাবে তরুণরা ভূমিকা রাখতে পারে এবং এটার যে সার্ভে ডেটা আছে সেটা আমরা গ্লোবালি এটা শো করেছি যে কি পরিমাণ সোয়াস অফ নো গ্রাউন্ড আমাদের যে এমপিএটা সেটার ভ্যালু কীরকম এটা আমরা শো করেছি। প্রাণী সম্পদ রক্ষা ও সুনীল অর্থনীতির টেকসই ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সঠিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড বা ব্লু ইকোনমি এবং আমাদের যে জীববৈচিত্র্য আমাদের সমুদ্রের এবং সুন্দরবন এলাকায় সেটাইকেই কিন্তু হাইলাইটেড করা হয়েছে। আমাদের যে সুন্দরবনের যে নানা জীববৈচিত্র্য সবকিছু কিন্তু আমরা কিন্তু দিন দিন এমন একটি হুমকির দিকে ঠেলে দিচ্ছি। এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলো রয়েছে সুন্দরবনের মধ্যে, তার মধ্যে একটি প্রাণী যেটা হলো মাছ ফিন ফুড, যেটা আমরা বলি বাংলায় সুন্দরী হাঁস, এটা কিন্তু খুবই এন্ডেঞ্জার্ড, মানে খুবই সংকটাপন্ন অবস্থা আছে। বাংলাদেশে কিন্তু আমাদের জীববৈচিত্র্যের একটা বিশাল আধার, কিন্তু আমরা দিন দিন কিন্তু আমাদের অবহেলার কারণে এবং অসচেতনতার কারণে কিন্তু আমরা কিছু হারিয়ে ফেলছি। শুধু বিদেশি অর্গানাইজেশনের উপরে নির্ভরশীল হবে না, তাদের সাথে আমরা একযোগে যখন কাজ করব তখনই কিন্তু একটা সুফল আসবে এটার থেকে। সম্মেলনে রেড লিস্ট ও প্রজাতির হ্রাস বিষয়ক বিশ্বজনীন সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, লাল তালিকাভুক্ত 1,72,620টি প্রজাতির মধ্যে 48,646টি প্রাণী বিলুপ্তির হুমকিতে রয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই। এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে হংকংয়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে হংকং চায়নার কাছে শেষ মুহূর্তে পরাজয়ের পর এবার নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য জামাল ভুঁইয়ার দলের। 14 অক্টোবর ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও হংকং। We have 3 games. ওই 3টা ম্যাচ জিততে হবে। 1 পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট। সো 3টা ম্যাচ জিততে হবে। না, আমি সাপোর্টার ফ্যান্সের জন্য আমি বলবো থ্যাংক ইউ। আপনারা সবাই মানে ভালো সাপোর্ট দিছে, কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি 3 পয়েন্ট, বাট এটা আমরা দিতে পারি না। বাট ইনশাল্লাহ আরো 3টা ম্যাচ আছে, সো ইনশাল্লাহ আমরা দিব কিছু। প্রিয় দর্শক, আরিফ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন স্পোর্টসে। এবার অন্যান্য সংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব মানুষের ঠিকানা উপকূল থেকে হারিয়ে যাচ্ছে তাদের ঠিকানা সংরক্ষণ করতে হলে পরিবেশ নিয়ে ভাবতে হবে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক ভবনে 2 দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। পরিবেশ উপদেষ্টা বলেছেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে মানুষ চিন্তা করে লেখার অভ্যাস হারিয়ে ফেলেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এবং অন্যরা ছিলেন। আমাদের প্রজন্মের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যাশার একটা বড় ধরনের দূরত্ব আছে। প্রত্যাশার এই বড় দূরত্ব আমাদেরকে পূরণ করতে হবে। এই দেশকে, এই সমাজকে ওই যে আগাছের চিঠিতে যেভাবে লেখা আছে সেরকম ভাবেই দায়িত্বশীলতার সাথে সকলকে গড়তে হবে। আমরা যেন পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য, একটা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, সাম্যভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে পারি। সেজন্য আজকে যারা অংশগ্রহণ করেছে তাদের কাছে আহ্বান রইল। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদোর শান্তিতে নোবেল পুরস্কার লাভ, দেশের জনগণ ও মার্কিন প্রেসিডেন্টকে উৎসর্গ করে এক্স বার্তা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। পুনর্নির্মাণের পর বহু বছরের পুরনো ঢাকার বকশীবাজার জামে মসজিদে আবারও মুসল্লিরা নামাজ পড়তে শুরু করেছেন। জুমার নামাজে ইমামতি করে মাওলানা মামুনুল হক বলেন, এখন থেকে এই মসজিদ এলাকাবাসীর সম্প্রীতি ও বন্ধনের প্রতীক হয়ে থাকবে। শাকের আদনানের রিপোর্ট।
234 বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক বকশীবাজার জামে মসজিদ 1790 সালে তৎকালীন নবাব পরিবারের মেহেরুন বিবি মসজিদের জন্য ওই জমি দান করেছিলেন। তবে ওয়াকফ স্টেটের সম্পত্তি মোতওয়াল্লির পরিবার নিজেদের দাবি করায় আইনি জটিলতায় পড়ে মসজিদ পুনর্নির্মাণ কমিটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্ত করায় ভাঙা পড়ে মসজিদের একাংশ। আইনি জটিলতা কাটিয়ে মসজিদটি পুনর্নির্মাণ করে সিটি কর্পোরেশন। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের নিচতলায় 5 ওয়াক্ত নামাজ পড়ার কার্যক্রম শুরু হয়। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অনেকের সাথে অনেকের দ্বন্দ্ব বিরোধ তৈরি হয়েছে। আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আসলে দ্বন্দ্ব এবং বিরোধ যারা তাদের সাথেই করবে চূড়ান্ত বিবেচনা সবারই ক্ষতি। 234 বছর ধরে যে মসজিদটা ছিল আল্লাহ তাআলা সেখানে আবার নামাজ পড়ার তৌফিক দান করছেন। তো এইটা আসলেই খুবই আনন্দ এবং খুবই সম্মানের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করছেন। 5 তলার ফাউন্ডেশন দেয়া বকশীবাজার জামে মসজিদের 4 তলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির সমন্বয়ে বাংলাদেশের চেহারা হবে রংধনুর মতো। চট্টগ্রামে বন্দর চাঁদিগাং বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি এবং হিল চাঁদিগাং বৌদ্ধ বিহার আয়োজিত 18তম কঠিন জীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া ও অন্যরা। কেন আপনি আপনার ধর্ম, আপনার কৃষ্টি, আপনার সংস্কৃতি, আপনার ইতিহাসকে, আপনার ভাষা কেন বাদ দেবেন? আপনার কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, এটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা হচ্ছে গর্বিত বাংলাদেশ বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারব। জুলাই জাতীয় সনদ-এর তারিখ ঘোষণাকে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেছেন, অ্যাবের নতুন আহ্বায়ক কমিটি দেশের খাদ্য নিরাপত্তা, মাটির স্বাস্থ্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। এ সময় নেতারা বলেন, পরিবেশ প্রকৃতি রক্ষায় জিয়াউর রহমানের শস্য বীমার অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ তারা শুধুমাত্র, আমি আগেই বলেছি, সাংগঠনিক দায়িত্ব পালন করবে না, বরং এই দেশের অর্থনীতি, এই দেশের কর্মসংস্থান, এই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তাদের ভূমিকা থাকবে অপরিসীম। আমরা আশা করি দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা, বিএনপির যে 31 দফা, সেটাকে মাঠে বাস্তবায়ন করবে এবং আমরা দেশের উন্নতি সাধন করতে পারবো এবং দেশকে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। গতানুগতিক কৃষি থেকে কম শ্রম দিয়ে বেশি ফলন কিভাবে পাওয়া যায়, কৃষকের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায়, এই সকল বিষয় আমরা কৃষকদের মাঝে বিলিয়ে দিতে চাই। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে রেজাউল করিম বলেন, গণভোট নির্বাচনের আগে দিতে হবে। বিএনপি ইসলামী শক্তির উত্থানে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আগামী নির্বাচনে যুদ্ধ হবে ইসলামের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির মধ্যে। আগামী এক যুদ্ধ আসতেছে, নির্বাচনের যুদ্ধ। আগামী যুদ্ধের মধ্যে কি হবে? কাদের সাথে যুদ্ধ করবেন? ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি, ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে। আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কোন বিএনপি? যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি
বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন? বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা দিয়েছে যশোরের সাংস্কৃতিক কর্মী ও কবি সাহিত্যিকরা। বিকেলে যশোরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। এ সময় মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, জুলাই বিপ্লবের পর সবাই নতুন বাংলাদেশ পেয়েছে, এখন অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে হবে। হত্যা, মারামারি, মাদক সেবন দূর করতে সংস্কৃতিকে সামনে আনতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন। বিপ্লবের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। অনেক নির্যাতন, অনেক শোষণ, সেগুলোর বাইরে এসে এখন আমাদেরকে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে হবে। এক্ষেত্রে শিল্পকলার অনেক দায় আছে। আমরা যদি সাংস্কৃতিকভাবে বড় হই, পরিচ্ছন্ন হই, আমাদের হৃদয় যদি প্রশস্ত হয়, আমরা কিন্তু এই হত্যা, মারামারি, জখম, মানে এই যে মাদক সেবন, এগুলো থেকে আমাদের দূর করবার জন্য আমাদের সংস্কৃতিকে সামনে আনতে হবে। ডায়াবেটিক আক্রান্ত শিশু এবং কিশোরদের জন্য হিউম্যান 1 ইনসুলিন প্রয়োগের পরীক্ষা সফলভাবে শেষ করেছে গবেষকরা। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গবেষণা সংস্থা আর ইউনিভার্সিটি অব পিটসবার্গের যৌথ গবেষণা শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানালেন গবেষক জিং লু এবং বেদৌরা জাবিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, টাইপ 1 ডায়াবেটিকে আক্রান্ত শিশু ও কিশোরের সংখ্যা প্রায় ৯,০০০, যাদের অনেকেরই ইনসুলিনের প্রয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ইনসুলিন প্রস্তুত এবং সরবরাহের উপর গুরুত্ব আরোপ করেন। টাইপ 2 ডায়াবেটিস যেটা বললাম, ইনসুলিন নির্ভরশীল নয়, তাদেরও ইনসুলিন দরকার হতে পারে, কিন্তু তারা ওর উপর নির্ভরশীল নয়। তো টাইপ 2 ডায়াবেটিস তো লার্জলি প্রিভেন্টেবল। টাইপ 2 যে ডায়াবেটিস আছে সেটা তো হওয়ার জন্য মোটিয়ে গেলে বেশি হবে না, নিষ্ক্রিয় থাকলে বেশি হবে, কিন্তু টাইপ 1 হওয়ার জন্য যার হয়েছে বা তার মা বাবা কেউই দায়ী না, বুঝলেন। সুতরাং যেহেতু ইনসুলিন তার বেঁচে থাকার জন্য অপরিহার্য, তাহলে তো আপনারা চিন্তা করতে পারেন যে এটা তো তার একটা হিউম্যান রাইট ইস্যু। জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে জহুর হোসেন চৌধুরী হলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় স্মরণ সভায় প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। এতে অংশ নেন কবি হেলাল হাফিজের ভাই নেহাল হাফিজ, আলী হাবিবের স্ত্রী নার্গিস হোসনে আরা, আব্দুল হালিমের কন্যা ডাক্তার হাসরাত জাহান এবং সিরাজুল হকের ছেলে অধ্যাপক তারিক সিরাজি। এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সিনিয়র সাংবাদিকরা আলোচনায় অংশ নেন। শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাসিম উদ্দিন মালিথার ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা হয়েছে। তিনি ২০২০ সালের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে CMH মারা যান। শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে উপজেলার শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে স্মরণ সভা হয়েছে। মির্জা হুমায়ুনের সঞ্চালনায় প্রফেসর নাসিম উদ্দিন মালিথার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর প্রভাষক নাসিম উদ্দিন মালিথার দৌহিত্র সাদিদ বিহঙ্গ মালিথা ও অন্যরা। এছাড়া পরিবারের পক্ষ থেকে বাদাসর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাহ মাঠে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। প্রফেসর নাসিম উদ্দিন মালিথার জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়। নিটোলের আন্তর্জাতিক সংবাদ। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। তিনি এই পুরস্কারটি তার দেশের সংকটগ্রস্ত জনগণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
তিনি বলেন, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তারা বিজয়ের খুব কাছাকাছি। ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকা এবং বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকায় গ্যালারি হামিদুজ্জামানের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে ভাস্কর হামিদুজ্জামান খান ও তার স্ত্রী ভাস্কর আইভি জামানের শিল্পকর্মের প্রদর্শন হয়েছে গ্যালারিতে। এ উপলক্ষে ছিল নবীন প্রবীণ ভাস্কর ও চিত্রশিল্পীদের মিলন মেলা। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। গেল জুলাইয়ে অনন্তলোকে পাড়ি জমান ভাস্কর হামিদুজ্জামান খান। পৌনে 3 মাস পর ঢাকার ধানমন্ডিতে তার নামে যাত্রা শুরু করল গ্যালারি হামিদুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে স্বজন সহকর্মীরা স্মরণ করেন হামিদুজ্জামান খানের জীবন ও শিল্পকর্ম। আমরা কিন্তু 50 বছর একসাথে থেকেছি, কিন্তু যৌথ শোর চিন্তা করছিলাম মিউজিয়ামে করব, বিরাট করে গার্ডেন দিয়ে বিশাল বড় করব, কিন্তু করা হয়নি, শেষ পর্যন্ত হলো। আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, মানসিকভাবে উৎকর্ষতার জন্য আমাদের প্রয়োজন এই ধরনের শিল্পকর্মে, এবং আমরা চাই যে নেক্সট জেনারেশন যাতে এরকমের মতো স্কাল্পচার বের হোক, আমরা সেটাই চাই। হামিদুজ্জামান খান বেঁচে থাকবেন তার কর্মের মাঝে, আশা শিল্পীদের। কাজ পাগল, সে কাজ ছাড়া কিছুই বুঝতো না, এবং লাস্ট টাইম পর্যন্ত আমি সারপ্রাইজ যে তার কাজের যে আগ্রহ, মানুষের তো একটা ইয়ে আছে, যে বোর্ড আছে, যে ঠিক আছে, তার এইটা ছিল না, সে কাজটা ছিল মানে প্রথম। গ্যালারিতে হামিদুজ্জামান খানের শিল্পকর্ম ঘুরে দেখেন অতিথিরা। লুথুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দেশের একমাত্র সঙ্গীত বিষয়ক পত্রিকা মাসিক সরগমের 30 বছরে পদার্পণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা ও শুভেচ্ছা বিনিময়। সরগম সম্পাদক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রবীণ সঙ্গীতজ্ঞ লোকমান হাকিম, গীতিকার শহীদুল্লাহ ফরাইজি, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, কণ্ঠশিল্পী আকরামুল ইসলাম, ডাক্তার অরূপরতন চৌধুরী সহ বিশিষ্টজনেরা। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, উল্কা হোসেন এবং সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা। সেজন্য আমি এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিশ্বজুড়ে চলমান অস্থিরতার কারণে নিরাপদ বিনিয়োগের সম্পদ হিসেবে স্বর্ণের দাম বেড়ে চলেছে, যার প্রভাবে বাংলাদেশেও বাড়ছে। ইতিহাসে প্রথমবারের মতো আউন্স প্রতি স্বর্ণের দাম $4,000 ছাড়িয়ে যাওয়ার রেকর্ড করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগস্ট মাসে 1 ভরি স্বর্ণের যে মূল্য ছিল, এখন তার থেকে প্রায় 35,000 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী 30 আগস্ট 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দর ছিল 14,945 টাকা, যা সবশেষ বেড়ে হয়েছে 17,927 টাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক সেনা সদস্যের স্ত্রী ও কন্যাকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশের প্রতিশ্রুতি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মিমকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মাগরিব থেকে এশা পর্যন্ত কোনো এক সময় রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর খানবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণের গহনা লুট করেছে। নিহত জুলেখার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং বর্তমানে রামগঞ্জের সোনাপুর বাজারে ব্যবসা করেন। নিহত মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় বাড়ির পুরুষরা সবাই বাজারে থাকার সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ডিমের পুষ্টির বিষয়টি মাথায় রেখে দেশের স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যোগ করা দরকার। পাশাপাশি যেসব কারণে ডিমের দাম বাড়ে তা খুঁজে বের করার জন্য নজরদারিও বাড়াতে হবে। ডিম সরবরাহ চেইনে 7টি হাত কাজ করে, ওই হাতগুলো কমানো দরকার বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনায় অংশ নেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক সহ অন্যরা। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো নির্বাচনী পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দেওয়া যায় না মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রংপুর শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বক্তৃতা করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অন্যরা। যারা আজকে পিআরের কথা বলছেন, জনগণের কাছে যান, জনগণ যেটা গ্রহণ করবে সেটাই হবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে কোনো সিস্টেম আপনি জনগণের উপর চাপিয়ে দিতে পারেন না জনগণের মতামতকে উপেক্ষা করে। 200 বৎসরের ইতিহাস দেখেন, বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। বাংলাদেশের সংবিধান, নির্বাচন এবং সরাসরি ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি বাংলাদেশের সংবিধানে লিখিত আছে, সেটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, প্রত্যেক উপদেষ্টার উচিত স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখে দেশের জন্য কাজ করা। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর AAI উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভায় এই কথা বলেন তিনি। উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এই সভায় আরও ছিলেন জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক, সারা দেশে গন্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারবো না আমি। আমাদের কোনো দেশের ভিসা লাগানো না। আর সরকারকে অনুরোধ করি, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে। বাগেরহাটের শরণখোলায় জেলের জালে আটক কুমিরের বাচ্চা সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ জানায়, শরণখোলা উপজেলার বগি গ্রামের শাহিন ফরাজি মাছ ধরার জন্য সুন্দরবন সংলগ্ন খালে পাতা জালে কুমিরের বাচ্চাটি আটকে পড়েছে। খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন টাইগার টিমের সদস্যরা কুমিরের বাচ্চাটি উদ্ধার করে। 2 ফুট দৈর্ঘ্যের কুমিরের বাচ্চাটি সুন্দরবনের টেরাবেকা ফরেস্ট টহল ফাঁড়ির পাশের নদীতে ছেড়ে দেওয়া হয়। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ঢাকা 7 আসনের মানুষের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিতে গণসংযোগ করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। বংশাল থানা বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মামুন আহমেদ এই গণসংযোগের আয়োজন করে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ ও মিছিলে অংশ নেন। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজা ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্তে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সংঘাতের শঙ্কা নিয়ে বিধ্বস্ত এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা।
বিএনপি কোনো চাপের কাছে মাথা নত করবে না বললেন ফখরুল। বিশেষ দলের প্রতি কোনো কোনো উপদেষ্টার আনুগত্য প্রদর্শনের চেষ্টার অভিযোগ জামায়াতের। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যু। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং IUCN এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের তাগিদ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে গুরুত্ব আরোপ। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।